হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকের ক্লাসটি হচ্ছে ইংলিশ পেডাগজির ক্লাস 7। এর আগে আমরা 6টা ক্লাস দিয়েছি। সো যদি আপনি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে প্রিভিয়াস ক্লাসগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। যদি আপনি নতুন হন, চ্যানেলের মধ্যে প্লেলিস্টের মধ্যে একটি থিওরি পেয়ে যাবেন, কমপ্লিট থিওরি বাংলা আর ইংলিশ মিলিয়ে। ওই ভিডিওটা দেখে নেবেন। যদি প্রথমে থিওরিটা দেখেন না তাহলে আপনার কোয়েশন বুঝতে একটু অসুবিধা হবে। যখন আপনি থিওরির ভিডিও দেখে যাবেন তারপর আপনি কোয়েশন দেখবেন, তখন আপনার থিওরিটা ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যে শুধু থিওরি দেখলে বা শুধু থিওরি পড়লে আপনার যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এরকম হবে না। যখন থিওরি পড়বেন কিংবা দেখবেন, তারপর কোয়েশন দেখবেন কিংবা পড়বেন, প্র্যাকটিস করবেন, তখন আপনার থিওরিটা ভালোভাবে মজবুত হবে, কনসেপ্টটা ভালোভাবে তৈরি হবে। কোয়েশনের থেকে বেশিরভাগ শেখা 50% যদি থিওরি ধরে নেন, 50% কোয়েশন, কোনোটি আপনি আলাদা করতে পারবেন না। সো আজকের যে প্রথম কোয়েশন সেটা হচ্ছে, উইচ ওয়ান অফ দি ফলোইং অ্যাক্টিভিটিস কাম আন্ডার দি ক্যাল্প। ক্যাল্পের মধ্যে কোনটি পড়বে? ক্যাল্পের ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা কখনো এইভাবেও কোয়েশন আসে যে ক্যাল্পের ফুল ফর্মটা কী বা ক্যাল্পটা কে দিয়েছে, এটাও আসে। জেমস এশার নামে একজন ব্যক্তি, উনি ক্যাল্পের বিষয়ে আলোচনা করছেন। ক্যাল্প আর আরেকটি হচ্ছে বিক্স। একটি আছে বিক্স আর একটি আছে ক্যাল্প। এই দুটির বিষয়ে জেমস এশার, আই থিঙ্ক জিম কিউমিন্স এটার বিষয়ে আলোচনা করেছেন, জেমস এশার নয়। ইয়েস, ইটস মাই মিস্টেক। জিম কিউমিন্স বিক্স আর ক্যাল্পের বিষয়ে আলোচনা করেছিলেন। জেমস এশার টিপিআর যে মেথড আছে, টোটাল ফিজিক্যাল রেসপন্স, ওই বিষয়ে আলোচনা করেছিলেন। এই বিক্স আর ক্যাল্প থেকে ফুল ফর্ম আসে। বিক্সের ফুল ফর্মটা হচ্ছে বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। আর ক্যাল্পের ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। বিক্সটা কি? বিক্স রিফার টু লিঙ্গুইস্টিক স্কিল নিডেড টু এভরিডে সোশিয়াল ফেস টু ফেস ইন্টারাকশন। আমরা যে ডেইলি রোজমারা যেটা আছে, রোজমারা মানুষের সাথে যে কথাবার্তাগুলো বলি, ফেস টু ফেস যে কথাবার্তাগুলো বলি, এভরিডে যে কথাবার্তাগুলো বলি, এগুলি বিক্সের মধ্যে পড়ে। ক্যাল্পের ফুল ফর্ম হচ্ছে কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ক্যাল্প ইজ দি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একাডেমিক অ্যাচিভমেন্ট ইন দি কনটেক্সট অফ রিডিউসড এনভায়রনমেন্ট। ল্যাঙ্গুয়েজ ইউজ ফর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যান্ড হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিল। যে জায়গার মধ্যে হায়ার অর্ডার ল্যাঙ্গুয়েজ স্কিলের প্রয়োজন পড়বে, ওই জায়গার মধ্যে ক্যাল্পের প্রয়োজন পড়বে। আর বিক্স যখন ছোটোখাটো যে দৈনিক জীবনে যে কথাবার্তাগুলো ইউজ করি, এটা হচ্ছে বিক্সের উদাহরণ। সো এই কোয়েশনের মধ্যে আছে কি, রাইটিং বুক রিভিউজ। যখন একটা বুকের বিষয়ে রিভিউ করবেন, পুরো বুকটা পড়ে আপনি তার বিষয়ে একটা রিভিউ করছেন, তখন আপনার ক্যাল্পের প্রয়োজন পড়বে। কারণ এখানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল লাগবে বা ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে, তখন ক্যাল্পের প্রয়োজন পড়বে। মেকিং রিজার্ভেশন, কোনো বিষয়ে যখন আপনি আপত্তি জানাচ্ছেন তখন আপনার ক্যাল্পের প্রয়োজন পড়বে না, তখন বিক্সের প্রয়োজন পড়বে। আনসারিং কলস, যখন কেউ আপনাকে কল করলো, কলের সাথে কথাবার্তা করছেন, সেগুলি বিক্সের মধ্যে পড়বে। মেকিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফর সেলুন, একটা সেলুনের জন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, বিউটি পার্লারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তখন আপনার বিক্সের মধ্যে পড়বে। আর ক্যাল্পের মধ্যে যখন আপনার একাডেমিক রিলেটেড কিছু থাকবে তখন ক্যাল্পের মধ্যে পড়বে। সো অপশন 1 হচ্ছে সঠিক। আই থিঙ্ক এই যে বিক্স আর ক্যাল্প, এই বিষয়ে আপনার আলোচনা যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার হয়ে গেছে। বিক্স আর ক্যাল্প থেকে প্রত্যেক বছর কোয়েশন আসছে। আপনারা দেখছেন যে আমি প্রিভিয়াস ক্লাস করাচ্ছি, যে একটি ক্লাসে এই বিষয় থেকে কোয়েশন আসে নাই, এভাবে হয় না। আমি প্রত্যেকগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন ডিসকাস করছি। এই যে কোয়েশন পেপার, এটা হচ্ছে জানুয়ারি 2021-এর যে পেপার 1 ছিল, পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 2, ইংলিশের ল্যাঙ্গুয়েজ 2, ওই পেপারটা ডিসকাস করছি। আমি সিরিয়াল ওয়াইজ কোয়েশনগুলো ডিসকাস করে যাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট থাকবে আপনার 2021 এবং 22, আর 22 এবং 23-এর মধ্যে যে কোয়েশনগুলি হয়েছিল, এই 21 এবং 22-এর মধ্যে মিলে অনলাইন পরীক্ষা হয়েছিল। ওই অনলাইনের মধ্যে অ্যাটলিস্ট 23 ডেজ
পরীক্ষা হয়েছিল। সো এখানে 23টা কোয়েশ্চেন পেপার আছে। এরপরে আপনার যে 2022 আর 23-এর মধ্যে অনলাইন হয়েছিল সিটেট, ওই সিটেটের মধ্যে আরও 23টি পেপার হয়েছিল। সো এখানে 23টি পেপার আছে। এই যে সব থেকে ইম্পর্টেন্ট, যদি আপনি 22-23-এর কোয়েশনগুলো করে নেন, 22-23-এর কোয়েশনগুলো করতে হলে আপনার এর আগে যে 18 থেকে 21 পর্যন্ত অফলাইনের কোয়েশন আছে, এগুলি আপনার ভালোভাবে বোঝা দরকার। তারপরে আপনি 22-23-এর কোয়েশনগুলি সলভ করতে পারবেন। সো আমি ধীরে ধীরে একটি একটি করে আপনার এগোতে যাচ্ছি, এক একটি বিষয়ে ডিটেলভাবে আলোচনা করছি। একদম 2024 পর্যন্ত যতটি কোয়েশন আছে ডিসকাস করব। 21 এবং 22-এর যে অনলাইন কোয়েশন পেপার আছে, এখান থেকে 5টি বা 4টি কোয়েশন করব। আর যে 22-23-এর যে কোয়েশন পেপার আছে, এখান থেকে আরও 4টি বা 5টি করব। আর পরে 23-এর অগাস্ট আছে, তারপরে 24 আছে, এই কোয়েশনগুলি আলোচনা করব। পেপার 2-র জন্য কিছু কোয়েশন ডিসকাস করব, স্পেশালি যাতে পেপার 2-র কয়েকটি ক্লাস দিতে পারে। যাদের পেপার 2 তাদের কোনো যে চিন্তার প্রয়োজন নেই। পেপার 1-এর কোয়েশন যদি দেখেন, কোনো ধরনের আপনার লস হবে না। পেপার 1 পেপার 2 সিলেবাস সেম, কোয়েশনের প্যাটার্নও সেম, কিছু একটা পরিবর্তন আছে। সো আমি কিছু কিছু পেপার, এই যে যেমন ক্যালপের উদাহরণ, এই ক্যালপটা একটু মডিফাই করে কোয়েশন সেখানে দিয়ে দেবে পেপার 2-র মধ্যে। সো আমি অনেক পেপার ডিসকাস করব পেপার 2-রও। আপনারা যদি বুঝে থাকেন এই ভিডিওর মাধ্যমে কিংবা আমার ক্লাসগুলো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন। সো নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 2। দি ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক দ্যাট deals with the explanation of the relation between language and society is known as। ল্যাঙ্গুয়েজের যে কোন ব্রাঞ্চ যেখানে ল্যাঙ্গুয়েজ আর সোসাইটির মধ্যে রিলেশন আছে, এটা কোন ব্রাঞ্চটা ডিল করে বা ডিসকাস করে? সোসাইটাল ল্যাঙ্গুয়েজ, সাইকোলিঙ্গুইস্টিক্স, সোশিওলিঙ্গুইস্টিক, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স। সো এটা হচ্ছে সোশিওলিঙ্গুইস্টিক্স, অপশন 3। এটাতে আর বোঝানোর কিছু নেই যে ল্যাঙ্গুয়েজ আর সোসাইটির রিলেশনটা কোন ব্রাঞ্চ ডিল করে। সোশিওলিঙ্গুইস্টিক ব্রাঞ্চটা ডিল করে এই বিষয়ে, যে ল্যাঙ্গুয়েজ আর সোসাইটির মধ্যে রিলেশন আছে, এটা ডিল করে লিঙ্গুইস্টিক ব্রাঞ্চের মধ্যে সোশিওলিঙ্গুইস্টিক ব্রাঞ্চ। আচ্ছা, এটা থেকে আরেকটা কোয়েশন আসতে পারে যে ল্যাঙ্গুয়েজের বিষয়ে যে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজটাকে কি বলা হয়? লিঙ্গুইস্টিক বলা হয়। এটা কোয়েশন আসে। নেক্সট কোয়েশন নাম্বার 3। ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট হেল্প ইন। ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা কিসের মধ্যে হেল্প করে? অ্যাসেসিং এ টিচার এফিসিয়েন্সি ইন টিচিং। টিচারের যে টিচিং এফিসিয়েন্সি আছে, এটা চেক করে। অবশ্যই এটা চেক করতে পারে, কিন্তু অপশন পরেরগুলি দেখা লাগবে। টিচারের যতটুকু এফিসিয়েন্সি চেক করে, ঠিক ওইভাবে বাচ্চাদেরও এই ফরম্যাটিভগুলি থাকে। যদি টিচার কোনো ভুল করে থাকেন পড়ানোর মধ্যে, তাহলে ওনাকেও তিনি শুধরাতে পারবেন, ওনার টিচিং স্টাইলের মধ্যে পরিবর্তন আনতে পারবেন। সো অনেক সময় অপশন দেখবেন কোয়েশনের মধ্যে, টিচার এবং স্টুডেন্ট দুজনের এটার মধ্যে অ্যাসেস করতে পারেন। সো নেক্সট অপশন হচ্ছে প্রোভাইডিং কোয়ালিটেটিভ ফিডব্যাক টু লার্নার্স ইমপ্রুভ। অবশ্যই এই অপশনটা 1 থেকে 2 পজিটিভ হয়ে যাচ্ছে। বাচ্চাদের ইমপ্রুভমেন্টের জন্য ফিডব্যাক মিলবে। এই ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা সবসময় ফিডব্যাক প্রদান করে। অপশন 2, যদি এখানে আবার টিচার দিয়ে দিত, টিচারও সাথে আছেন, তাহলে এটাও সঠিক হয়ে যেত। অপশন 2টা পজিটিভ। ক্রিয়েটিং এন এনভায়রনমেন্ট হোয়ার লার্নার্স ক্যান কম্পিট উইথ ইচ আদার। একজন আরেকজনের সাথে কম্পিটিশন করছে, এইভাবে কখন হবে না। এইভাবে যখন ওয়ার্ড পাবেন যে কম্পিট বা কম্পিটিশন চলছে, তখন এই ওয়ার্ডটা নেগেটিভ হবে বা এই অপশনটা নেগেটিভ হবে। নেক্সট অপশন হচ্ছে এঙ্গেজিং লার্নার্স ইন মিনিংফুল টাস্ক। অবশ্য অনেক পজিটিভ এই লাইনটা। অ্যান্ড প্রিপেয়ারিং দেম ফর কম্পিটিটিভ এক্সাম। এই যে কম্পিটিটিভ এক্সাম, এর জন্য এই অপশনটা ভুল হয়ে গেছে। কিন্তু এই যে এঙ্গেজিং লার্নার্স ইন মিনিংফুল টাস্ক, অনেক পজিটিভ অপশন এটা। যখন মিনিংফুল টাস্ক দেখবেন, অপশন পজিটিভ মনে করবেন। কিন্তু পরে দিয়ে দিয়েছে যে তাদের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করা হচ্ছে ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের মধ্যে, এর জন্য এটা ভুল হয়ে গেছে। অপশন 2টা হচ্ছে সঠিক, তাদের ফিডব্যাক মিলবে, তাদের যে লার্নিং চলছে। ফরম্যাটিভ অ্যাসেসমেন্টটা ডিউরিং টিচিং লার্নিং
লার্নিং প্রসেস চলে। নেক্সট question number 4. Communicative language teaching method in English lays stress on giving opportunities learners to participate in purposeful talk in the classroom as it promotes communicative ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে CLT মেথডের মধ্যে যে লার্নার্সের মধ্যে অপরচুনিটিস মেলে পার্টিসিপেট করার জন্য যে কোনো একটা টকের বিষয়ে যে কোনো একটা টপিকের বিষয়ে পার্টিসিপেট করতে পারে, এটা কি প্রমোট করে? দি ইউজ অফ মাদার টাং ফ্রিলি ইন দি ক্লাসরুম, মাদার টাংকে ফ্রিলি ইউজ করতে পারবে, এটা প্রমোট করে। লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশন, অবশ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের মধ্যে রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে যা কিছু পড়ানো হয় এর বাস্তব পরিস্থিতি অনুসারে পড়ানো হয়, আর তাদের রিয়েল লাইফ এটাই অপশন, সব থেকে বেস্ট অপশন। দেয়ার রিটেন এক্সপ্রেশন ইন দি ক্লাসরুম, রিটেন এক্সপ্রেশনের কথা কিছু নয়। যখন দেখবেন CLT তখন দেখবেন কোন জায়গার মধ্যে বাচ্চারা ইন্টারাকশনের মধ্যে আছে, একজন আরেকজনের সাথে আছে, গ্রুপের মধ্যে আছে, ক্লাসটা মিনিংফুল হচ্ছে, কন্ডিসিভ লার্নিং এনভায়রনমেন্ট থাকবে, তখন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং হবে। লার্নার্স মিনিমাইজ স্পেলিং অ্যান্ড গ্রামেটিক্যাল এরর্স বা স্পেলিংটাকে মিনিমাইজ করা হচ্ছে, এটা নয়। অপশন 2টা হচ্ছে সঠিক অপশন। লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশন, রিয়েল লাইফ সিচুয়েশনের মধ্যে তাদের এনকাউন্টার করা হয়। নেক্সট question number 5. As per Stephen Krashen, the effective language teacher is someone who can provide input and help make ইন লো অ্যাংজাইটি ইট সিচুয়েশন, যে কোনো একটা সিচুয়েশন যাতে লো অ্যাংজাইটি ফিল করে না, বা টিচার কী করে ইনপুট দেন। স্টিফেন ক্রাশেন থিওরির মধ্যে, স্টিফেন ক্রাশেনের যে থিওরি আছে এই থিওরির মধ্যে তিনি 5টা হাইপোথিসিস দিয়েছেন যে কীভাবে লার্নিং বা অ্যাকুইজিশন হয়, তার থেকে অ্যাকুইজিশন ভালো থাকে, লার্নিং থেকে অ্যাকুইজিশনটা ভালো থাকে, তারপরে মনিটর হাইপোথিসিস, ইনপুট হাইপোথিসিস, এভাবে 5টা হাইপোথিসিস দিয়েছেন। এই হাইপোথিসিসগুলো আমি যে আমার ম্যারাথন আছে ওই ম্যারাথনের মধ্যে ডিসকাস করছি। নেক্সটে আমি ম্যারাথন একটা ক্লাস আনছি যেখানের মধ্যে আমি পিপিটি তৈরি করছি, আমি কমপ্লিট থিওরি ডিসকাস করব। এই আগের ম্যারাথনের মতো নয়, এই ম্যারাথন পিপিটির মাধ্যমে হবে, আর পুরো সিলেবাসটা ডিটেইলভাবে আলোচনা করা হবে। ম্যারাথনটা অনেক লম্বা হবে, আর প্রত্যেকটা টপিক একদম ডিটেইলভাবে আলোচনা করা হবে, ছোটো ছোটোভাবে নয়, প্রত্যেকটি ডিটেইলভাবে আলোচনা করা হবে। ইজিয়ার ইনপুট দিবেন গ্রামেটিক্যাল না কম্প্রিহেন্সিবল ফ্লুয়েন্ট, এই যে ইনপুট হাইপোথিসিসের আরেকটা নামই হচ্ছে মনে করেন কম্প্রিহেন্সিবল ইনপুট। অপশন 3টা হচ্ছে সঠিক। কম্প্রিহেন্সিবল ইনপুট মানে যখন একটা বাচ্চার যে কারেন্ট লেভেল আছে ওই কারেন্ট লেভেল থেকে তার একটু +1 ইনপুট দিবেন, এটাই যে তার জ্ঞান স্তর আছে বা যখন কিছু একটা শিখছে তার থেকে একটু হাই লেভেল দেবেন। সো অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। Next question number 6. A teacher divides the class into groups of 5 and asks them to discuss what they would do if they were caught in one of the following situation. এমন যদি সিচুয়েশন হয়ে যায় তখন তারা কি করবে, এইভাবে ক্লাসের মধ্যে 5টা করে গ্রুপ বানালেন, গ্রুপ দিয়ে বলেন যে ওই যদি পরিস্থিতিটা আসে তখন আপনারা কি করবেন। এখানে কি চলছে, their friend falls down ইন দি প্লে ফিল্ড অ্যান্ড ইজ হার্ট, প্লেগ্রাউন্ডের মধ্যে বাচ্চাগুলো তাদের ফ্রেন্ডগুলো পড়ে হার্ট হয়ে গেছে, কোনো জায়গায় কষ্ট হয়ে গেছে, কোনো জায়গায় চুট পেয়ে গেছে, তখন কী করবেন। দে আর ট্র্যাপড ইন এ বিল্ডিং অন ফায়ার, মানে একটা বিল্ডিংয়ের মধ্যে আগুন লাগছে, তখন তারা কি করবে এইভাবে। দে আর স্টাক আপ ইন ট্রাফিক জ্যামের মধ্যে তারা ফেসে গেলে তখন কী করবে। দিস অ্যাক্টিভিটি ইজ বেসড অন, এই যে অ্যাক্টিভিটি এটা কোন মেথড বা কোন অ্যাপ্রোচের মধ্যে করা হচ্ছে। গ্রামার ট্রান্সলেশন মেথড, অডিও ল্যাঙ্গুয়েজ মেথড, CLT বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচের মধ্যে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে গ্রামারটাকে বেশিরভাগ ধ্যান দেওয়া হয়, স্ট্রাকচারটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয়। অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের অ্যাপ্রোচের মধ্যে বা অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের মধ্যে এই যে মেথড বা অ্যাপ্রোচ এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি আমি ম্যারাথনের মধ্যে আলোচনা করব না। গ্রামার ট্রান্সলেশন মেথডের মধ্যে মাতৃভাষার প্রয়োগ অনেক বেশি করা হয়, বাচ্চার যে মাদার টাং থাকবে ওই মাদার টাংকে অনেক বেশি প্রয়োগ করা হবে, যা কিছু পড়াবেন টিচার মাদার টাঙ্গে ট্রান্সলেট করে পড়াবেন ট্রান্সলেশন মেথডের মধ্যে। অডিও ল্যাঙ্গুয়েজ মেথডের মধ্যে বেশিরভাগ বাচ্চারা রিপিট করবে, যদি কোনো কিছু ইংলিশ বা যে কোনো একটা ভাষা শিখতে চায় তখন তারা ওই ভাষাটাকে শুনে বারবার রিপিট করবে, বারবার প্র্যাকটিস করবে, বারবার
ড্রিল করবে তখন হবে অডিও লিঙ্গুয়াল অ্যাপ্রোচ। এটা হচ্ছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের অ্যাপ্রোচের উদাহরণ। এখানে এর আগে আমরা একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে সিএলটির মধ্যে কীভাবে পড়ানো হয়, রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে। সো এখানে যে বাচ্চাদেরকে একটা রিয়েল লাইফ সিচুয়েশন দেওয়া হচ্ছে তখন তারা কী করবে, সো এখানে তো সিএলটির কথাই আছে, অপশন 3টা হচ্ছে সঠিক। এখানে সিএলটি অ্যাপ্রোচের মাধ্যমে ক্লাস চলছে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, the one that cannot be further divided into smaller grammatically meaningful components is, যে কোনো একটা যদি গ্রামেটিক্যালি মিনিংফুল হয়, যে কোনো একটা ওয়ার্ড যাতে মিনিংফুল আছে তাকে আপনি ডিভাইড করতে পারবেন না। যদি ডিভাইড করে নেন তাহলে তার ওয়ার্ডের মিনিংটাই বাঁচবে না বা মিনিংটাই থাকবে না। তখন এটা কি হবে, ফনিম, মরফিম, ডিফথং, সিনট্যাক্স। ফনিম হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, সাউন্ডের সব থেকে ছোটো যে একক এটাকে বলা হয় ফনিম। যখন সাউন্ড রিলেটেড কোনো একটা অপশন দেখবেন তখন ফনিমের সাথে যাবেন, বা আরেকটা অপশন আছে ফনোলজির দিকে যাবেন। যখন কোয়েশনের মধ্যে কিছু না কিছু একটা হিন্ট আছে সাউন্ডের কথা বলছে তখন ফনিমের দিকে যাবেন। তারপর হচ্ছে মরফিম, এখানে বলছে যে মিনিংফুল, যখন মিনিংয়ের সাথে দেখবেন যেটা ওয়ার্ডটাকে আর ডিভাইড করলে আর তার কোনো মিনিং থাকবে না। যেমন BOY বয় একটা ওয়ার্ড আছে, এই বয়টাকে যদি আমরা BO লিখি তাহলে এই মিনিংটা কি আর থাকবে? এখানে যদি আমরা ডিভাইড করি এই বয়টাকে, সো এই BOর কোনো মিনিং থাকবে, তার মিনিংই থাকবে না, তখন সেটা হবে মরফিম। অপশন 2টা হচ্ছে সঠিক। যে ওয়ার্ডটাকে আপনি ডিভাইড করলে তার কোনো অর্থ বাঁচবে না তখন সেটা হবে মরফিম, বা কোনো কোনো সময় মরফোলজি হয়ে যেতে পারে। আর আরেকটা আছে সিমেন্টিক্স মানে একটা সেন্টেন্সে যদি একটা সেন্টেন্স থাকে এই সেন্টেন্সটার পুরো মিনিংটার দিক থেকে পুরো মিনিংটা বোঝাবে যে ওই সেন্টেন্সের মিনিং কীভাবে হচ্ছে। শুধু যদি মিনিংয়ের বিষয় থাকে তাহলে সেটা থাকে সিমেন্টিক্স। আর মরফিম হচ্ছে যে ওয়ার্ডটাকে আপনি বাংলে আর তার কোনো মিনিং থাকবে না। ডিফথং যেটা যে ডাবল বায়োল সাউন্ড আছে, এই ডাবল বায়োল সাউন্ডটাকে ডিফথং বলা। ডিফথং থেকে আরও কোয়েশন এসেছে। এই যে এখানে 4টা অপশন আছে, এই 4টি অপশন থেকে কোয়েশন আসে। ফনিম কি, মরফিম কি, ডিফথং কি, সিনট্যাক্স কি। ডিফথং ডাবল বায়োল সাউন্ড, যেমন COIN, OI হচ্ছে বায়োল, এই যে OI ডাবল বায়োল সাউন্ডটাকে বলা হয় ডিফথং। তারপর হচ্ছে সিনট্যাক্স, যখন কোয়েশনের মধ্যে গ্রামার রিলেটেড কিছু পাবেন, যে গ্রামারের কথা বলা হচ্ছে, যেমন সেন্টেন্সের অ্যারেঞ্জমেন্ট, তার যে স্ট্রাকচার আছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার, ফ্রেজ, ক্লজ, এইগুলির কথা বলছে তখন হবে সিনট্যাক্স। গ্রামেটিক্যালির কথা যখন আসবে তখন সিনট্যাক্স হবে। এই কোয়েশনের মধ্যে যদিও গ্রামেটিক্যালি থাকে বাট গ্রামেটিক্যালির সাথে দেখেন মিনিংফুল আছে। তারপরে আছে যে আপনি ডিভাইড করবেন না, ক্যান নট বি ফার্দার ডিভাইডেড। Next question number 8. Alka, student of class 3, often makes a mistake between SH and S. As language teacher, your interpretation will be. Alka একটা ক্লাস 3 স্টুডেন্ট। এই আলকা SH যেমন স আর স এর মধ্যে পার্থক্য করতে পারে না, যেমন স আছে আর স আছে, এটার মধ্যে এই আলকা পার্থক্য করতে পারে না। যেমন সড়ককে বলে সড়ক, আমরা যে ইউটেনসিলস আছে সারাটাকে অনেকে বলে যে সারা। এইভাবে যে ডসিন্ড্র বা রয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, তখন আপনি টিচার হিসাবে কী করবেন, বা আপনার টিচার হিসাবে আপনার কীরকম বিহেভিয়ারটা থাকবে। আলকা ইজ কেয়ারলেস স্টুডেন্ট, তখন কি আলকাকে বলে দেবেন যে কেয়ারলেস স্টুডেন্ট। কখনও একজন টিচার বাচ্চাকে কেয়ারলেস বলতে পারবে না। যদি আপনি টিচার হিসাবে বলে দেন সেটা আরেকটি কথা, এইভাবে বলবেন না। বাট সিটেটের মধ্যে যদি একটা মার্ক বাঁচাতে চান কখনও বাচ্চাদেরকে দোষ দিবেন না। চাহে একটা বাচ্চা মরে যাচ্ছে কিংবা এমন কিছু গণ্ডগোল করছে তারপরেও বাচ্চাকে দোষ দেওয়া যাবে না। মানে বাচ্চাকে সবসময় সেন্টারের মধ্যে বাচ্চাকে ভালো রাখতে হবে। যদি বাচ্চাকে ভালো রাখতে পারেন তাহলে সিটেটের মধ্যে স্কোর করতে পারবে।
সো কখনো কেয়ারলেস স্টুডেন্ট বলা যাবে না। ইটস ডিউ টু ইনফ্লুয়েন্স অন হার ডায়ালেক্ট অফ অর ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা তার যে ডায়ালেক্ট আছে, তার যে আশেপাশের লোক যে কথাবার্তা বলে ওই কথাবার্তার এটা ইনফ্লুয়েন্স হতে পারে। অবশ্যই অপশন 2টা হচ্ছে পজিটিভ অপশন। আলকাস প্রনাউন্সিয়েশন ইজ নট ক্লিয়ার, হ্যান্স ইউ উইল গিভ হার মোর প্র্যাকটিস। তার যে উচ্চারণ আছে এই উচ্চারণটা ক্লিয়ার নয়, তার জন্য আপনি তাকে অনেক প্র্যাকটিস করাবেন। কখনো বাচ্চাদেরকে প্র্যাকটিস করাবেন না, এই প্র্যাকটিস ওয়ার্ডটা নেগেটিভ মনে করবেন। যেমন কোনো জায়গা আছে অনেক দূরের জায়গা, যে জায়গার মধ্যে ফ্যাসিলিটি নেই, সুবিধা নেই, ওই জায়গার মানুষগুলোর মধ্যে এইভাবে কিছু একটা থাকে। অনেক জায়গা আছে ডায়ালেক্টের জন্য, বা অনেক দূরের জায়গা আছে যেখানে আমরা বলি এত দূরের, অনেক ভিতর থেকে এসেছে লোক, এই ধরনের যে কিছু, তখন তাদের যে রিজনাল সূত্র আছে ওই এটার জন্য তাদের এইরকম ভাষা হয়। এটা কোনো গালাত নয়, আমি বলছি জাস্ট আপনার বোঝার জন্য। যদি কেউ বুঝতে না পারেন, আর যদি কেউ ওই ক্ষেত্রের মধ্যে থাকেন তাহলে আমাকে আমার কথা দিয়ে কিছু মাইন্ড করবেন না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বলছি। এজ এ টিচার ইউ উইল ইগনোর সাচ সিলি মিস্টেক। আপনি সিলি মিস্টেক হিসাবে ইগনোর করবেন এটা নয়, আপনি এটা মনে করবেন যে এটা তার ডায়ালেক্টের জন্য হতে পারে। এই ডায়ালেক্ট থেকে অনেক কোয়েশন আছে। ডায়ালেক্টের মধ্যে টাইপস আছে রিজনাল ডায়ালেক্ট আর সোশিয়াল ডায়ালেক্ট। কখনো সোশিয়াল ডায়ালেক্ট থেকে কোয়েশন আসে, কখনো রিজনাল থেকে। আমি ম্যারাথনের মধ্যে প্রত্যেক কিছু ইনক্লুড করে ডিসকাস করে দেব, আপনারা চিন্তা করবেন না। নেক্সট কোয়েশন, a language teacher asks students to make a butterfly with paper by folding her instruction. This activity will help the students to develop. একজন টিচার, সো একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে একটা অ্যাক্টিভিটি চলছে। টিচার বলছেন যে বাচ্চাদেরকে বাটারফ্লাই তৈরি করার জন্য যেভাবে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রথমে তিনি বলছেন যে বাটারফ্লাই তৈরি করতে ওইভাবে পেপার ফোল্ড করতে লাগে, ওইভাবে করতে লাগে, এগুলো বলছেন। তারপরে এখান থেকে বাচ্চাদের কী জিনিসটা ডেভেলপ হবে? পেপার মেকিং স্কিল না, এখান থেকে পেপার মেকিং স্কিলটা ডেভেলপ করার কথা বলছে না, এটা ডিস্ট্রাক্টেড অপশন। লিসেনিং কম্প্রিহেনশন, পেপার ফোল্ডিং স্কিল, পেপার ফোল্ড করার স্কিল না। রিডিং কম্প্রিহেনশন না। লিসেনিং কম্প্রিহেনশন, যে তারা টিচার বলছে, বলার পর তারা শুনতে পারলো কি না, বুঝতে পারছে কি না, এটার দিকে ধ্যান যাচ্ছে। এর জন্য এই কোয়েশনটা দিয়েছে যে টিচার ক্লাসের মধ্যে এই অ্যাক্টিভিটি করাচ্ছেন, তখন বাচ্চাদের কী জিনিসটা ডেভেলপ হচ্ছে? তাদের লিসেনিং স্কিল বা লিসেনিং কম্প্রিহেনশনটা ডেভেলপ হচ্ছে। রিডিং কম্প্রিহেনশন হচ্ছে যেমন একটা পার্ট পড়ার পর আমরা এই পার্ট থেকে কতটুকু বুঝতে পারলাম। যেমন আমাদের সিটেটের মধ্যে রিডিং কম্প্রিহেনশন আছে। কম্প্রিহেনশন বলতে প্যাসেজ থাকে, যে প্যাসেজটা পড়ে আমরা কেমন বুঝতে পারলাম, এটা আনসার সিলেক্ট করতে পারলাম কি না, এই যে পার্টটা পড়ে বুঝতে পারার নামটাই হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আচ্ছা, একটা কথা মনে আসলো, আমি এর বিষয়ে বলা ভুলেই গিয়েছিলাম এর আগের ভিডিওগুলোর মধ্যে। কম্প্রিহেনশন থেকে এই জিনিসটা মনে হলো। প্যাসেজের জন্য আপনারা প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট 20টা প্যাসেজ প্র্যাকটিস করবেন পরীক্ষার আগ পর্যন্ত, বা ডেইলি একটা প্যাসেজ প্র্যাকটিস করবেন। যদি প্যাসেজটা প্র্যাকটিস করেন না তাহলে আপনি সিটেটের মধ্যে পাস করতে পারবেন না, এটা লিখে নেন। যতই আপনি পড়ার মধ্যে ভালো হন, যতই আপনার জ্ঞান থাকুক, যদি আপনি প্যাসেজটা প্র্যাকটিস করেন না তাহলে আপনার সিটেট পাস করাটা অনেক মুশকিল হয়ে যাবে। সিটেটের মধ্যে যে প্যাসেজগুলো থাকে, এই প্যাসেজটাই আমাদের পাস ফেল নির্ভর করে। আমরা পড়ি, শুধু কেউ পড়ে না এভাবে হতে পারে না, প্রত্যেকের মধ্যে কিছু কিছু পড়ে, কিছু কিছু পড়ে না। সো আপনি ভিডিও দেখছেন, নিশ্চয়ই আপনি প্রিপারেশন করছেন, লাগাতার ভিডিও দেখছেন, সাথে আপনি প্যাসেজটা প্র্যাকটিস করবেন। যদি প্যাসেজ প্র্যাকটিস করেন না তাহলে আপনি পাস করতে পারবেন না। কারণ এই যে আমরা শুধু ভিডিও দেখি, শুধু ভিডিও দেখলে হয় না, ভিডিও দেখার সাথে সাথে যখন এই প্যাডাগজিগুলো ভিডিও দেখেন, কারণ ভিডিও দেখে বুঝবেন, যখন বোঝা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি প্যাডাগজিগুলো প্র্যাকটিস করবেন। ঠিক ওইভাবে সিডিপি তো নিশ্চয় বুঝে ফেলেছেন বর্তমানেই, এখন সিডিপিকে প্র্যাকটিস করতে পারেন। যদি ইংলিশ সাবজেক্টের মধ্যে কমজোর থাকেন তাহলে ইংলিশের ভিডিও দেখেন, আরও কিছু দেখেন, দেখতে দেখতে যখন আপনার বুঝবেন না আমি তো এখন কোয়েশন আসলেই পারছি অপশনটা চুজ করতে,
অপশন সিলেক্ট করতে পারছি, তখন আপনি ইংলিশের কোয়েশন প্র্যাকটিস করবেন। আর প্যাসেজটার সাথে সাথে রেগুলারভাবে ডেইলি কিংবা এখন তো অনেক সময় আছে, একদিন গ্যাপ দিয়ে একদিন করে একটা প্যাসেজ ডিল করবেন। যদি প্যাসেজ প্র্যাকটিস করেন না, তাহলে যখন হলের মধ্যে যাবেন তখন আপনি পেপারটা ছেড়ে চলে আসতে হবে, প্যাসেজটা ছেড়ে চলে আসতে হবে। আর এই প্যাসেজের উপরই নির্ভর করে সব পেডাগজির মধ্যে মার্কসটা স্কোর করা যায়, কিন্তু প্যাসেজ থেকে মার্কস স্কোর করা পসিবল হয় না। প্যাসেজ যে পারে তারা অনেক ভালো স্কোর করতে পারে, আর যারা একটু পড়ার মধ্যে দুর্বল তারা প্র্যাকটিস করবেন, কারণ যত প্র্যাকটিস করবেন তত আপনি প্যাসেজের মধ্যে অ্যাটলিস্ট কিছু মার্ক পাবেন। সো প্যাসেজ যদি ভুল হয়, আরেকটা কথা মনে রাখেন, যখন প্র্যাকটিস করবেন প্যাসেজ, সবার ক্ষেত্রে বলছি না, আমাদের মধ্যে তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, কেউ অনেক ভালো পারে, কেউ একটু কম পারে। সো যদি আপনি বাংলা মিডিয়ামে ক্লাস দেখছেন, নিশ্চয়ই আপনার ইংলিশের মধ্যে একটু মিস্টেক থাকতে পারে কিছু। সো ইংলিশের প্যাসেজ প্র্যাকটিস করবেন, বাংলার প্যাসেজও প্র্যাকটিস করবেন। এই যে পড়ার হ্যাবিটটা, এটা যদি এক্সামের আগ পর্যন্ত থাকতে পারে, তাহলে আপনি প্যাসেজটা সলভ করতে পারবেন। প্যাসেজ যখন সলভ করবেন, সলভ করতে আপনার দেখবেন ভুল হচ্ছে, বারবার ভুল হচ্ছে। একটা প্যাসেজ থেকে 6 মার্কের মধ্যে আপনার 2 মার্ক আসছে, কিংবা যে 15 মার্ক আছে 15 মার্কের মধ্যে আপনার মাত্র 4 মার্ক আসছে। কোনো দিন 10 মার্ক এসে যাচ্ছে, কোনো দিন 5 মার্ক আসছে। এই যে 5 মার্ক কিংবা 4 মার্ক আছে, কোয়েশন ভুল হচ্ছে, তাই আপনি প্যাসেজ প্র্যাকটিস করা ছাড়বেন না। এর জন্য ভুল হোক শুদ্ধ হোক এটা ব্যাপার নয়, আপনার পড়া আর যে প্র্যাকটিস করা এটা হচ্ছে ম্যাটার। যদি এইভাবে 20টা অ্যাটলিস্ট প্র্যাকটিস করে নেন, তাহলে অবশ্য যখন হলের মধ্যে যাবেন তখন প্যাসেজের মধ্যে 15 থেকে অ্যাটলিস্ট 8 মার্ক বা 10 মার্ক পেয়ে যাবেন। একটু লম্বা এই বিষয়টি আলোচনা করলাম, কারণ এর আগে আমি এই বিষয়ে বলেছিলাম না যে প্যাসেজটা প্র্যাকটিস করতে থাকবেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10. A language teacher asks students to collect flowers to make a flower scrapbook. স্ক্র্যাপবুক এই যে আমরা তৈরি করি, একটা পেপারের মধ্যে কোনো কিছু জিনিস কালেক্ট করে এখানে চিপকিয়ে তৈরি করি এটা। She also asked them to write the name of each flower in their language and in English. তিনি এই স্ক্র্যাপবুকটা তৈরি করার জন্য বলছেন, কিছু ফ্লাওয়ার কালেক্ট করে ওই ফ্লাওয়ারের নাম তাদের ল্যাঙ্গুয়েজে বলছেন। যে ফ্লাওয়ারটা যদি সানফ্লাওয়ার থাকে, তখন সানফ্লাওয়ারে যদি তাদের ল্যাঙ্গুয়েজ থাকে বাংলা, তাহলে বলবে সূর্যমুখী। সো এই সানফ্লাওয়ারের নিচে সূর্যমুখীটা লিখবে, আর সাথে ইংলিশেও লিখবে। তখন এই অ্যাক্টিভিটিটা কি প্রমোট করবে? এ লাভ ফর নেচার। কখনো এ লাভ ফর নেচারের জন্য যে কোনো একটা কোয়েশন হচ্ছে, তার মধ্যে একটা মোটিভ আছে। ইন্টিগ্রেশন অফ সাবজেক্টটার সাথে ইন্টিগ্রেশন করছেন মানে একীকৃত করছেন না, এটা নয়। মাল্টিলিঙ্গুয়ালিজম, এখানে অবশ্য মাল্টিলিঙ্গুয়ালিজমটা প্রমোট হবে। ক্লাসের মধ্যে যদি 4-5টি ভাষা বলেন, একজন হিন্দি, একজন বাংলা, একজন তামিল, একজন আসামিজ, এইভাবে বাচ্চা কথা বলে, তখন আসামিজে তার সানফ্লাওয়ারটাকে কি বলবে এটা লিখবে, বাংলায় সূর্যমুখী এটা লিখবে, তখন তার যে ক্লাসের মধ্যে মাল্টিলিঙ্গুয়ালিজমটা প্রমোট হবে। অপশন 3টা হচ্ছে সঠিক অপশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস দি কারিকুলাম, এটা থেকে কোয়েশন আসে যে আমরা যখন ল্যাঙ্গুয়েজের সাথে যে কোনো একটা সাবজেক্টটাকে জুড়বো, কিংবা সাবজেক্টটাকে ল্যাঙ্গুয়েজের সাথে জুড়বো, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। যেমন একটা টপিক পড়াচ্ছেন গাছ, একটা ট্রি। সো এই ট্রিটাকে আপনি সায়েন্স থেকে কিছু উদাহরণ দিচ্ছেন, ল্যাঙ্গুয়েজের ক্লাসে ট্রির বিষয়ে পড়াচ্ছেন। এই ল্যাঙ্গুয়েজের ক্লাসে আপনি যে সায়েন্স সাবজেক্ট আছে, এই সায়েন্স সাবজেক্ট থেকে আপনি কিছু উদাহরণ দিচ্ছেন। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম। সো অপশন 3টা হচ্ছে সঠিক অপশন, আর ল্যাঙ্গুয়েজ অ্যাকর্ডস কারিকুলাম থেকে কোয়েশন আসে। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 11. ইন উইচ অফ দি ফলোয়িং দি রুল অফ দি লার্নার ইজ দ্যাট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লার্নার? এখানে কোন লার্নারের জন্য ইন্ডিপেন্ডেন্ট আছে রুল করে? টিচিং এইড বাইলিঙ্গুয়াল এজ এ লার্নিং, বিল্ডিং এজ লার্নিং এইড, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়ালস। এটার সঠিক অপশন হচ্ছে বিল্ডিং এজ লার্নিং এইড। লার্নারদের জন্য ইন্ডিপেন্ডেন্ট রুল পালন করবে অপশন 2টা। এখানে টিচিং এইড নয় বা টিএলএম নয়, ইন্টিগ্রেটেড ম্যাটেরিয়ালস নয়। বিল্ডিং এজ লার্নিং এইড হচ্ছে ওই জিনিসটা যে স্কুলের যে বিল্ডিং আছে, ওই বিল্ডিংটাকে আপনি লার্নিং এইড হিসাবে তৈরি করছেন। স্কুলের যে দেওয়াল আছে, কিংবা স্কুলের যে বাইরের যে
বিল্ডিং যেটা আছে ওই বিল্ডিংটাকে আপনি লার্নিংয়ের জন্য প্রস্তুত করে নিলেন। স্কুলের দেওয়ালের মধ্যে যেমন অ আ ক খ এইগুলি লেখা আছে, বা সিঁড়ির মধ্যে যে স্টেয়ারকেস আছে ওই স্টেয়ারকেসের মধ্যে মাল্টিপ্লিকেশন টেবিলগুলি লেখা আছে, এটাই হচ্ছে বিল্ডিং এজ লার্নিং ইট। দেখবেন স্কুলের মধ্যে কিছু ডিজাইন করা থাকে, অনেক জিনিস লেখা থাকে। সো বিল্ডিংটাকে লার্নিংয়ের জন্য প্রস্তুত করেছেন। নার্সারির ক্লাসের মধ্যে কিংবা নার্সারির আশেপাশে অনেক কিছু লেখা থাকে, এটাকে বিল্ডিং এজ, যখন বিল্ডিংটাকে লার্নিংয়ের জন্য তৈরি করা হবে তখন সেটা হবে বিল্ডিং এজ লার্নিং এইড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, ক্রিয়েটিং এ রিডিং কর্নার ইন দি ক্লাসরুম হেল্পস। ক্লাসরুমের মধ্যে রিডিং কর্নার তৈরি করাটা কিসে হেল্প করবে? চিলড্রেন টু লার্ন অ্যান্ড রিভাইজ দেয়ার সিলেবাস থরোলি। তাদের যে সিলেবাস আছে সেটা অনেক ডিটেলভাবে রিভাইজ করতে পারবে না। টু প্রোভাইড অপরচুনিটিস টু চিলড্রেন টু সিলেক্ট বুকস ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার দেয়ার ইন্টারেস্ট। অবশ্য তাদের যে রুচি আছে, তাদের যে ইন্টারেস্ট আছে, তখন তাদের কাছে একটা অপরচুনিটিস মিলবে, তারা ওই জায়গা থেকে নিজের ইচ্ছা প্রকাশ করে একটা বই বের করে পড়তে পারবেন। অবশ্য এটা সঠিক আছে। দি চিলড্রেন বাট বার্ডেন্স দি টিচার টু মেনটেন এ রেজিস্টার অ্যান্ড কিপ রেকর্ড অফ দেয়ার ওয়ার্ক। যে টিচারের জন্য বার্ডেন হয়ে যাবে এটা নয়। টু শেয়ার দি রেসপন্সিবিলিটি অফ দি লাইব্রেরিয়ান এজ দি বুকস আর ইস্যুড বাই দি টিচার। লাইব্রেরির কাছে কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দেবেন, টিচারের লাইব্রেরিয়ানকে রেসপন্সিবিলিটি দিয়ে দেবে, এটা নয়। এটা বেস্ট অপশন হচ্ছে অপশন 2টা। যখন বাচ্চারা অ্যাক্টিভ থাকবে ওই অপশনটা বেস্ট হবে। Next question number 13. Small kids at their initial stage of love to move pen and pencil into and fro or up and down position. This way writing is. যে ছোটো ছোটো বাচ্চা থাকে, স্কুলের মধ্যে ভর্তি হলো না, এই ছোটো ছোটো বাচ্চারা কী করে একটা পেন্সিল নিয়ে একটা কপির মধ্যে কিংবা ওয়ালের মধ্যে বা যে কোনো জায়গার মধ্যে টানাটুনি শুরু করে দেয়, লেখা শুরু করে দেয় এইভাবে। এটাকে কি বলা হয়? এটাকে ড্রয়িং, স্ক্রিবলিং, ইনভেন্টেড রাইটিং না জিগজ্যাগ রাইটিং? এই যে লেখা, যেটা একটা বাচ্চা পেন্সিল নিয়ে ওয়ালের মধ্যে আঁকাবুকি করে কিংবা কপির মধ্যে আঁকাবুকি করে, এটাকে বলা হয় স্ক্রিবলিং। অপশন 2টা হচ্ছে সঠিক। নেক্সট কোয়েশন হচ্ছে কোয়েশন নাম্বার 14. In a language classroom, a teacher is asking students to interact in groups and then share their personal response to the poem with each other. This task promotes social interaction as advocate by. এই যে সোশ্যাল ইন্টারাকশন, ক্লাসের মধ্যে একটা পোয়েমের বিষয়ে একজন আরেকজনের কাছে বলছে, গ্রুপের মধ্যে ইন্টারাক্ট করছে, এই যে সোশ্যাল ইন্টারাকশনটা কে দিয়েছেন বা কে বলেছেন এই সোশ্যাল ইন্টারাকশনের কথা? চমস্কি, পিয়াজে, স্কিনার, লেভ ভাইগোস্কি। ল্যাঙ্গুয়েজের মধ্যে এই থিওরিসগুলো অনেক ইম্পর্টেন্ট। চমস্কি বলেছেন যে বাচ্চাদের মধ্যে একটা ইনিট ক্যাপাসিটি থাকে, বাচ্চার মধ্যে ইনিট ক্যাপাসিটি থাকে, সে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে পারবে বা ভাষাটা শিখতে পারবে, তার মধ্যে জন্ম থেকেই সেই ক্ষমতাটা থাকে। তার মধ্যে LAD এটা থাকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সো এটার মাধ্যমে বাচ্চা ভাষা অর্জন করতে পারে, সে জন্ম থেকেই ভাষাটা শিখতে পারে। তারপরে পেঁয়াজে থেকে এত বেশ কোয়েশন আসে না, কোনো সময় এসে যায়। স্কিনার বলেন যে বাচ্চারা ভাষা শিখে অভ্যাস করে কিংবা অন্য বড়দের কথা শুনে শুনে প্র্যাকটিস করে, রিপিট করে, ইমিটেট করে বাচ্চারা ভাষা শেখে। লেভ ভাইগোস্কি বলেছেন যে বাচ্চারা ভাষা শিখে ওইভাবে যে ইন্টারাকশন করে, তাদের আশেপাশে যে লোকজন আছে ওই লোকজন সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ভাষাটা অর্জন করছে। সো এই কোয়েশনের মধ্যে যে ভাষা অর্জনের কথা বলছে বা এখানে গ্রুপের কথা বলছে, তখন কার কথা হবে সঠিক? অপশন 4 যেটা লেভ ভাইগোস্কি। যখন দেখবেন সোশ্যাল ইন্টারাকশন বা কোনো গ্রুপের কথা বলছে তখন লেভ ভাইগোস্কি অপশন সঠিক হবে। SCL, সোশ্যাল, ল্যাঙ্গুয়েজ, কালচার, এই তিনটি থেকে যে কোনো একটি পাবেন যখন, তখন ভাইগোস্কির দিকে যাবেন। Next question number 15, last question. In a language classroom, you have asked students to write down the direction for reaching your home from school. When students have written down their direction, they will then present their directions in pair to each other. This activity will help to increase. ক্লাসের মধ্যে যে বাচ্চাগুলো আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমার ঘর থেকে স্কুল পর্যন্ত যে ডাইরেকশন আছে এই ডাইরেকশনটা তুমি
লিখো বা এই বিষয়ে একটা পেয়ার ওয়ার্ক করো, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলো, এই যে যে কোনো জিনিস এটা। সো এখানে কী জিনিসের কথা বলা হচ্ছে, দেয়ার ক্যাল্প কগনিটিভ একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কথা, দেয়ার বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল যে তাদের বিক্সের কথা, দেয়ার ডাইরেকশনাল সেন্স উইচ এ স্টুডেন্ট অফেন কনফিউজ, এখানে স্টুডেন্ট কনফিউজ হবে না, দেয়ার ইন্টিগ্রেশন অফ ল্যাঙ্গুয়েজ উইথ সায়েন্স, ইন্টিগ্রেশন করা হচ্ছে না সায়েন্সের সাথে, এখানে বিক্স আর ক্যাল্পের কথাই বলা হচ্ছে। সো এখানে যখন তারা বাড়ি থেকে স্কুল পর্যন্ত যে আসা যাওয়া করছে এর বিষয়ে বলছে, এখানে বেসিক জিনিসের কথা বলছে, ইনফর্মাল যে জিনিসগুলো আছে এইগুলোর কথা। যদি কোনো কিছু হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল থাকতো তখন সেটা হচ্ছে ক্যাল্পের উদাহরণ, কিন্তু এটা হচ্ছে বিক্সের উদাহরণ। অপশন 2টা হচ্ছে সঠিক। এগুলো হচ্ছে এভরিডে জিনিস, প্রত্যেকদিন তারা স্কুলে যায় আসে এইগুলোর কথা। এর আগে যে একটা কোয়েশন ছিল, প্রথম কোয়েশন ক্যাল্পের উদাহরণ কী ছিল, যে বুকের রিভিউজ করবেন, বুকের বিষয়ে কোনো কিছু করবেন, একটা বুক লিখছেন তখন আপনার ক্যাল্পের প্রয়োজন পড়বে, যখন আপনি রিপোর্ট লিখবেন তখন ক্যাল্পের প্রয়োজন হবে, কিন্তু এখানে বিক্সের প্রয়োজন হচ্ছে। অপশন 2টা হচ্ছে সঠিক। সো এখানে আমাদের একটা সেট কমপ্লিট হলো। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনি ইংলিশ পেডাগজি কিংবা বাংলা পেডাগজি নোটস বাই করতে চান, আমি একটা নোটস তৈরি করেছি যেটার মধ্যে ইংলিশ আর বাংলা একটি পিডিএফের মধ্যে হ্যান্ড রিটেন নোটস, আমার হাতের লেখা একটা নোটস আমি তৈরি করেছি, এটা আপনি পিডিএফটা বাই করতে পারবেন। এটা রুপিস থাকবে 100। যদি এটা বাই করতে চান তাহলে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, 9365283385, এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি বাই করতে চান না, কোনো অসুবিধা নেই, আমি ক্লাসের মধ্যে আলোচনা করব আর থিওরির ম্যারাথন একটা দেব, তার আপনার কোনো অসুবিধা পড়বে না। যদি আপনি নিজে নিজে একটু পড়তে চান, এক একটা বিষয়ে টপিকটা ক্লিয়ার করতে চান, তাহলে ওই নোটটা আপনার রিভিশনের জন্য অনেক ভালো হবে, বা যদি একবার পড়েন তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ ম্যারাথন তো বারবার দেখতে পারবেন না, কোনো সময় নিজে নিজে একা একা পড়বেন। সো এটা যদি বাই করেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর আমি তো আছি আপনার সাথে, আমি প্রত্যেক জিনিস দিয়ে যাচ্ছি। যদি টেলিগ্রামের মধ্যে জয়েন হতে চান, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। সেখানে আমি কিছু কোয়েশন টেলিগ্রামের মধ্যে দেব, বা আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর বাংলার যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমি ফ্রিতে ওই নোটসের সাথে দিয়ে দেব, আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। সো ধন্যবাদ আপনাদেরকে।